আজকে আমরা ক্যালকুলাস বই থেকে একটি প্রশ্ন দেখব অনুশীলনে 2 এর এ থেকে ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। এই প্রশ্নটা আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমরা মনে করি এই একটা বক্ররেখা নিলাম, মনে করি y সমান সমান fx বক্ররেখার xy বিন্দুতে, তাহলে p একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটার নাম হচ্ছে xy বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে সাই কোণ উৎপন্ন করে। তাহলে এখানে যদি আমরা একটা স্পর্শক টেনে নিই তাহলে সেটা x অক্ষের সাথে সাই কোণ উৎপন্ন করে। ওই অনুযায়ী আমরা এই চিত্রটা আঁকবো। মূলত হচ্ছে আমরা যদি একটা সারফেসের মধ্যে চিন্তা করি, একটা সারফেসের মধ্যে আমাদের x অক্ষ এবং y অক্ষ আছে। x অক্ষ এবং y অক্ষ যদি থাকে তাহলে আমরা যে কোনো একটা বক্ররেখা চিন্তা করলাম, ধরলাম যে এখানে একটা আঁকাবাঁকা বক্ররেখা আছে। ওই বক্ররেখার মধ্যে আমরা শুধু জুম করে একটু অংশ নিব, ধরলাম যে এই অংশটুকু যেখানে আমাদের একটু বৃত্তের মতো লাগতেছে, মানে এটাকে এই অংশটার সাথে যদি আমি একটা বৃত্ত কল্পনা করি তাহলে ওই অংশটুকু নিব, ওই অংশটুকুকে নিলাম, ওই অংশটুকুকে নিয়ে আমি এখানে আঁকলাম এবং ওই অংশের মধ্যে আমরা একটা স্পর্শক টানলাম। x অক্ষ বরাবর একটা স্পর্শক টানলে ওই স্পর্শকটা এখানে x অক্ষের মধ্যে যে কোণটা তৈরি করে তাকে আমরা সাই হিসেবে চিহ্নিত করলাম। এবং যে বক্ররেখাটার যে অংশটুকু নিলাম ওই অংশটুকুর একটা স্পর্শক বরাবর যে বিন্দু, স্পর্শকটা যে বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দুটার নাম দিলাম p এবং সেটা হচ্ছে xy। এবং এই বক্ররেখাটা, এই বক্ররেখার সমীকরণটা হচ্ছে গিয়ে ধরলাম y সমান সমান fx। তাহলে এই জিনিসগুলো যদি ধরি, আমরা মনে করি y ইকুয়াল টু fx বক্ররেখাটার xy বিন্দুতে আমরা স্পর্শকটা চিন্তা করলাম এবং স্পর্শকটা x অক্ষের সাথে সাই কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা এই ব্যাখ্যাটা বুঝতে পারলাম। এরপরে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু এখানে একটা বক্ররেখা আছে এবং একটা স্পর্শক আছে, তো বক্ররেখার আমরা ঢাল নির্ণয় করব। স্পর্শ বিন্দুতে ঢাল নির্ণয়ের জন্য আমাদের ঢালের সূত্রটা হচ্ছে গিয়ে tan থিটা সমান সমান আমরা জানি dy বাই dx, মানে অন্তরীকরণ করা। তো এখানে tan থিটা তো নেই, tan থিটার জায়গায় আমরা সাই যেহেতু ধরে নিয়েছি, তাহলে এখানে বলতে পারি tan সাই সমান সমান dy বাই dx। y বলতে বোঝাচ্ছি এই বক্ররেখাটাকে আমরা অন্তরীকরণ করব x এর সাপেক্ষে, সেজন্য dy বাই dx বসছে। মূলত এখানে ঢালের সূত্রটা লিখলাম, তো dy বাই dx সমান সমান tan সাই লিখতে পারি। এখন এটাকে যদি আমরা পুনরায় আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হয়ে যাবে d স্কয়ার বাই dx স্কয়ার, d স্কয়ার বাই dx স্কয়ার, মানে আরেকবার dx আনলাম নতুন করে, তো হয়ে যায় d স্কয়ার বাই dx স্কয়ার, সাথে আছে y, আর এখানে tan সাই এর সাথে বসছে dx অফ tan সাই। তো dx এখানে অপারেটর হচ্ছে x, এখানে হচ্ছে সাই, সেজন্য মিলতেছে না, সেজন্য আমরা এখানে চেইন রুল ইউজ করব। চেইন রুল হচ্ছে গিয়ে এখানে যেহেতু চলক সাই সেজন্য আমাদের সাই আনতে হবে এখানে, সেজন্য d অফ সাই নিলাম। যেহেতু এখানে আগে থেকে সাই ছিল না, সাই এক্সট্রা করে আনছি, তো ব্যালেন্স করার জন্য এই পাশে আমরা d সাই বাই dx, মূলত এই পাশের ডিটা এখানে রয়েছে, নিচের dxটা এখানে রয়েছে, আর নতুন করে এখানে d সাই আনলাম, ওই d সাইকে ব্যালেন্স করার জন্য উপরে আরেকটা দিলাম, আর tan সাই যেভাবে আছে হবে। তো এখানে অপারেটর এবার মিলছে চলকের সাথে, সেজন্য d অফ সাই tan সাইয়ের সূত্র হচ্ছে কি sec স্কয়ার সাই, মানে dx অফ tan থিটার সূত্র ছিল sec স্কয়ার থিটা, তো থিটার জায়গায় শুধু সাইটা বসছে আর বাকি যেটা ছিল এটা এখানে বসছে। তো এইটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি ক্যালকুলেশনটা। মূলত এই জিনিসটি কীভাবে হয় আমরা দেখাচ্ছি। ঢালের সূত্রটা ছিল dy বাই dx সমান সমান tan সাই। তো নতুন করে আমরা বললাম যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, আবার x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে বলতে পারি d স্কয়ার dx স্কয়ার, সাথে হচ্ছে y সমান সমান ddx অফ tan সাই। এখানে মূলত আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। তাহলে এখানে আমাদের এটা যেভাবে আছে ওভাবে থেকে যাবে। এখানে আমরা অন্তরীকরণটা হচ্ছে না কারণ অপারেটরের সাথে চলকের মিল নেই, সেজন্য মিলানোর জন্য আমরা এখানে চেইন রুল প্রয়োগ করব। চেইন রুলের জন্য আমরা এখানে সাইকে আনলাম, যেহেতু আগে সাই ছিল না, অপারেটর সাই আনলাম, সেজন্য অপারেটরটা এখানে যেহেতু ভাগাকার আছে এখানে গুণাকারে উপরে লিখলাম, এবং এখানে যে ডিএক্সটা ছিল ওইটা এই পাশে লিখলাম, আর উপরের ডিটা এই পাশে রয়ে গেছে। এবার অপারেটরের সাথে মিলেছে ডিডি অফ সাই tan সাই এর সূত্র হচ্ছে sec স্কয়ার, সেইটা হচ্ছে অন্তরীকরণের সূত্র, এর পাশে দিয়ে d সাই বাই dx বসে রয়েছে, আর এই পাশে যেটা ছিল এটা এখানে থাকবে। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এর পরবর্তীতে আমরা এখানে এই লাইনের পরবর্তী লাইনটা আমরা sec স্কয়ার সাই যেভাবে আছে ওভাবে থাকবে,
এবং ডি সাই এবং ডিএক্স এর মধ্যে আমরা নতুন আরেকটা অপারেটর আনলাম ডিএস। ডিএস বলতে আমরা একটু আগে বললাম যে এটা একটা সারফেসের মধ্যে আমরা আঁকছি, সারফেসের মধ্যে আমাদের এখানে এক্স অক্ষ আছে এবং ওয়াই অক্ষ আছে। তো সারফেসকে যদি আমরা ডিএস দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা সারফেসকে যদি এস ডিএস দ্বারা চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি ডিএস স্কয়ার সমান সমান, এটা একটা সূত্র, ডিএস স্কয়ার সমান সমান, যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে সেজন্য ডিএক্স স্কয়ার প্লাস ডিওয়াই স্কয়ার। তো এখানে আমরা যদি উভয় পক্ষকে যদি ডিএক্স স্কয়ার দিয়ে ভাগ করি উভয় পাশে, তাহলে ডিএস স্কয়ার ভাগ ডিএক্স স্কয়ার, আর এখানে কাটাকাটি গেলে 1, এখানে ডিওয়াই স্কয়ার বাই ডিএক্স স্কয়ার, মানে উভয় পক্ষে ডিএক্স স্কয়ার দ্বারা ভাগ করে। এরপরে এখানে বর্গমূল করে দিলে ডিএস বাই ডিএক্স এখানে হয়ে যাবে √1 প্লাস এই স্কয়ারটাকে উপরে করে লিখলাম ব্র্যাকেটের উপরে। তো ডিওয়াই বাই ডিএক্স আমাদের ছিল কি tan x, যেমন এটা আমরা এই জায়গায় লিখেছিলাম শুরুতেই, ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে আমরা tan psi লিখতে পারি, ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে আমরা tan psi লিখতে পারি, ওইটাই লিখলাম আমরা, ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে tan psi লিখলাম এবং উপরে যে স্কয়ারটা ছিল ওই স্কয়ারটা বসলো। 1 প্লাস tan স্কয়ার psi বা 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা, সেই অনুযায়ী sec স্কয়ার psi বসছে, স্কয়ার এবং রুটে চলে গিয়ে শুধু sec psi বসলো। তাহলে আমরা ডিএস এবং ডিএক্স এইটার পুরোটার পরিবর্তে আমরা sec psi বসাতে পারি। তাহলে আমরা এই জায়গায় আমরা এটাকে এইভাবে লিখতে পারি, প্রথমত সারফেসের জন্য আমরা এটা এইভাবে লিখতে পারি যে ডি সাই চেন রুল, এখানেও চেন রুলের মতো ডি সাই, এই পাশে ডি সাইটা উপরে বসছে, নিচে ডিএস আনলাম, তাহলে উপরেও একটা ডিএস দিতে হবে, আর নিচের ডিএক্সটাকে এই পাশে লিখলাম। তো এখানে আমাদের দুইটা অন্তরীকরণের অপারেটর পাইলাম, এগুলোর মানগুলো আমাদের লাগবে, যেমন ডিএস বাই ডিএক্স বের করার জন্য আমরা এই জিনিসটা বুঝালাম, এবং ডিএস বাই ডিএক্স এর পরিবর্তে আমরা এই জায়গায় sec psi বসাইছি, এই পুরোটার পরিবর্তে sec psi বসেছে, এবং ডি সাই বাই ডিএস এর পরিবর্তে আমাদের মান বসাতে হবে। এটার জন্য আমাদের এর আগের যে উপপাদনটা আছে ওইটা দেখতে হবে, যেমন এইটার আগেরটা হচ্ছে গিয়ে স্বকীয় সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের যে উপপাদন আছে ওইটার মধ্যে আমরা বলতে পারি S সমান সমান f psi স্বকীয় সমীকরণের বিশিষ্ট বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ সূত্রটা হচ্ছে রো সমান সমান ds বাই d psi, এখানে মডুলাসটা হচ্ছে ধনাত্মক মান বোঝানোর জন্য, তো মূলত হচ্ছে ds বাই d psiটা। তো ds বাই d psi এর সাথে আমাদের এখানে উল্টাভাবে আছে, মানে ds উপরে থাকার কথা এখানে নিচে আছে, ডি সাইটা নিচে থাকার কথা এখানে উপরে আছে, তো উল্টাভাবে যদি থাকে সেটাকে আমরা 1/ρ আকারে লিখতে পারি। মূলত আমরা এই সমীকরণটা ছিল রো সমান সমান ডিএস বাই ডি সাই, ডিএস বাই ডি সাই থাকলে শুধু রো, এখন এটা যেহেতু উল্টাভাবে আছে সেজন্য আমরা 1/ρ আকারে লিখলাম। আর এটার পরিবর্তে তো বুঝালাম এখানে sec psi বসেছে, এই মানটা কিভাবে বসাইছি এটা আমরা আশা করি বুঝতে পারলাম। এর পরবর্তীতে মূলত আমরা এই জায়গাটায় এই দুইটা জিনিসকে আমরা এইভাবে লিখে মানগুলো বসাইলাম। এরপরে আমরা আবার বলতে পারি এটা লিখলাম সমান সমান sec স্কয়ার psi কয়টা হয়েছে 3টা, সেজন্য sec কিউব psi 1/ρ, এবং এখান থেকে রোকে এক পাশে রেখে বাকিগুলোকে যদি অন্য পাশে নিয়ে যাই এই মানটা পাবো। এবং এখানে এইটা মূলত বোঝাচ্ছে দুইবার অন্তরীকরণ, একবার করলে y1 দুইবার করলে y2, সেজন্য আমরা এখানে y2 লিখতে পারি। আর উপরে sec কিউব psi কে আমরা এইভাবে লিখতে পারি sec স্কয়ার psi এবং উপরে 3/2। এটা কিভাবে, মূলত আমরা এখানে যদি sec স্কয়ার psi কে 3/2 আকারে লিখি, তাহলে এখানে কাটাকাটি চলে গেলে আবার এখানে কিউব হয়ে যাবে, আমাদের মূল আগেরটা ছিল কিউব, তাহলে এই যে 2 এবং এই যে এখানে 1/2 মানে হাফ, এটা কাটাকাটি গেলে 2 এ 2 এ কাটাকাটি চলে যাবে, শুধু কিউব থাকবে, উপরে কিউব বসবে, ওই জিনিসটা এখানে করলাম। এর পরবর্তীতে হচ্ছে গিয়ে sec স্কয়ার psi মানে sec স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, মানে এখানে এর জন্য থিটা জায়গায় psi ছিল। তো এখানে আমরা tan স্কয়ার psi মানে হচ্ছে গিয়ে শুধু tan psi মানে হচ্ছে y1, কিভাবে tan dy বাই dx সমান tan psi ছিল, মানে এখানে একবার অন্তরীকরণ বোঝাচ্ছে y1, তো tan psi এর পরিবর্তে আমরা y1 লিখতে পারি, এবং তার উপরে একটা স্কয়ার আছে, তাহলে y1 এর উপর স্কয়ার, তাহলে 1 প্লাস y1 স্কয়ার বাই নিচে তো y2 ছিল উপরে 3/2, এবং এখানে ভাগ আকারে যেহেতু y2 আছে, y2 এর মান 0 হলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, সেজন্য আমরা y2 এর মান কখনো 0 হতে পারবে না। তো এইটাই ছিল আমাদের রো এর সূত্র। সুতরাং রো সমান সমান আমরা বলতে পারি y1 প্লাস y1 স্কয়ার বাই y3/2 বাই y2। মূলত রো বলতে বক্রতার ব্যাসার্ধকে বোঝাচ্ছে। আমাদের এর পরবর্তীতে যখন আমরা উদাহরণগুলো দেখব, অঙ্কগুলো দেখব, তখন এই সূত্রটা আমাদের লাগবে। তো সূত্রটা মূলত কিভাবে বের হয়েছে ওইটা দেখলাম। তো এই সূত্রটার প্রমাণটা পরীক্ষা আসতে পারে। তো এখানে আমরা y2 এর মানটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য তো হওয়া যাবে না। y2 এর মান ধনাত্মক হইলে রো ধনাত্মক বের হবে,
কারণ ওয়াই ওয়ানের মানের উপর ডিপেন্ড করবে না, কারণ ওয়াই এর উপরে স্কোয়ার আছে, এই জন্য এটা প্লাস মাইনাস ডিপেন্ড করবে না, শুধু ওয়াই টুর উপর নির্ভর করবে রো এর মানটা। রো এর মান ধনাত্মক হবে যখন ওয়াই টু এর মান ধনাত্মক হবে, তখন রো এর মান ধনাত্মক, আর ওয়াই টু এর মান ঋণাত্মক হলে রো এর মান ঋণাত্মক হবে। কিন্তু রো যেহেতু ব্যাসার্ধ, সেজন্য কখনো ঋণাত্মক হওয়া যাবে না, সেজন্য এখানে আমরা বলতে পারি কিন্তু বক্রতার ব্যাসার্ধ রো ঋণাত্মক হইতে পারবে না। সুতরাং বক্রতার ব্যাসার্ধ রো সমান সমান আমরা মডুলাস দিয়ে দিব, যাতে মাইনাস বের হলেও প্লাস হয়ে যায়। তো মূলত এটাই ছিল এই প্রশ্নের উত্তর। আশা করি আমরা বুঝতে পারছি এটা কিভাবে আনসার করতে হবে।